সবাইকে পলাশ ফিজিক্স চ্যানেলে স্বাগত। আজকের আমরা আলোর প্রতিফলনের শেষ ক্লাসে এসে পৌঁছেছি, অর্থাৎ পার্ট 9। আজকেকার ক্লাসে আমরা আলোর প্রতিফলনের বিভিন্ন অংশ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের আলোচনা করব, যে প্রশ্নগুলো সচরাচর উচ্চ মাধ্যমিকে আসে, সেগুলো নিয়ে আলোচনা করব। কিন্তু তার আগে আমরা আগের দিন যে বিবর্ধন জেনেছিলাম, আগের ক্লাসে পার্ট 8-এ বিবর্ধন বা ম্যাগনিফিকেশান জেনেছিলাম। সেই ম্যাগনিফিকেশানের কয়েকটা বিশেষ বৈশিষ্ট্য একটু আলোচনা করব। কয়েকটা বিশেষ বৈশিষ্ট্য আলোচনা করার পর আমরা কয়েকটা বিশেষ প্রশ্নের আলোচনা করব, যেগুলো সাধারণত উচ্চ মাধ্যমিকে আসে। আমরা আগের দিন জেনেছিলাম, তাহলে আজকের আমরা কি শিখব? প্রথমে আগের ক্লাসের অবশিষ্ট কিছু অংশ যেটা একটু বাকি আছে সেটা একটু আলোচনা করব। কি? বিবর্ধন ক্ষমতার বৈশিষ্ট্য কিছু। বিবর্ধন ক্ষমতার কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জানব। বিবর্ধন ক্ষমতার বৈশিষ্ট্য। বিবর্ধন ক্ষমতাকে আমরা উত্তল দর্পণ বা অবতল দর্পণ, যে কোনো দর্পণের ক্ষেত্রে বিবর্ধন ক্ষমতাকে এম দ্বারা প্রকাশ করেছিলাম। রৈখিক বিবর্ধন আবার 3 ধরনের ছিল, তার মধ্যে রৈখিক বিবর্ধন এম সমান ছিল -v/u। যে কোনো দর্পণের যে কোনো প্রতিবিম্ব গঠনের ক্ষেত্রে কিন্তু এটা আমরা প্রমাণ করেছিলাম। এই যে m সমান -v/u হলো, এই সমীকরণটা থেকে, এই যে সমীকরণ, এটা থেকে আমরা কিছু বিবর্ধন ক্ষমতার কিছু বৈশিষ্ট্য জানব। যেমন প্রথমে একে m ধনাত্মক হলে, অর্থাৎ m এর মান যদি ধনাত্মক হয় তাহলে প্রতিবিম্বটা কেমন হবে, অর্থাৎ প্রতিবিম্ব সৎ হবে না অসৎ হবে সেটা জানা যায়। কিভাবে জানা যায়? m ধনাত্মক হবে কখন? আমরা যদি এখানটায় দর্পণের ছবিটা আঁকি, যে কোনো একটা দর্পণের, জানি না কোন দর্পণ, কারণ তো বলেই দেয়নি, আমরা শুধু বলছি কোনো একটা দর্পণের মেরু, ফোকাস, বক্রতা কেন্দ্র, এখানটা যদি কোথাও কোনো স্থানে বস্তু থাকে, আমরা জানি প্রতিবিম্ব এখানে গঠিত হবে। এবি বস্তুর এ ড্যাশ বি ড্যাশ প্রতিবিম্ব গঠিত হবে। এই সমীকরণটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, এই ছবিটার ক্ষেত্রে এম কি দেখতে পাচ্ছি, এম এর মান কেমন হবে? যদি এম এর মান বসাতে চাই, এম সমান জানি -v/u। সমীকরণ অনুসারে আমরা জানি এম সমান কত? -v/u। এখন এই যে ছবিটা, এই যে চিত্রটায় আমরা দেখতে পাচ্ছি, ইউটা কি? ইউটা হচ্ছে ঋণাত্মক। কেন? আমরা জানি দর্পণের সামনে কোনো বস্তু অবস্থিত হলে সেই দূরত্বটাকেই আমরা ঋণাত্মক ধরি। তাহলে এমটা, ইউ হচ্ছে ঋণাত্মক, ভিটা কি? ভিটাও ঋণাত্মক। অর্থাৎ ভি এর কোনো একটা মান পাবো, ভি এর মান হয়তো পেলাম এই ছবি অনুযায়ী -20 সেন্টিমিটার। ইউর মান কত পেলাম এই ছবি অনুযায়ী? -15 সেন্টিমিটার। তাহলে যদি আমরা এখানটায় বসাই, ভি এর মান -20 আর ইউর মান কত? ইউর মান -15, বসালে কি দেখতে পাচ্ছি? এটা -5 দিয়ে কাটবো, 4/3। অর্থাৎ এখানটা কী হলো? বিবর্ধন ঋণাত্মক। তাহলে আমরা প্রথমে লিখি এম ঋণাত্মক হলে কি হয়, ধনাত্মক না লিখে লিখি ঋণাত্মক হলে এই মাইনাস চিহ্ন দেওয়া থাকলো ব্র্যাকেটে, যাতে আমরা পরে বুঝতে পারি কি লিখেছি। এম ঋণাত্মক হলে কি বলতে পারছি? এম কখন ঋণাত্মক হচ্ছে? যখন বস্তু এবং প্রতিবিম্ব উভয় দর্পণের সামনে আছে, অর্থাৎ প্রতিবিম্বটা কি সৎ। আমরা বলতে পারি এম ঋণাত্মক হলে প্রতিবিম্ব সৎ হবে, আর অবশীর্ষ
আর কোথায় হবে? দর্পণের সামনে গঠিত হবে। দর্পণের সামনে না বলতে পারতাম বস্তুর দিকে গঠিত হবে, অর্থাৎ বস্তু যেদিকে আছে সেদিকেই প্রতিবিম্ব গঠিত হবে। আবার যদি এম ধনাত্মক হয়, এম কখন ধনাত্মক হয়? এম ধনাত্মক, এটা হলে লেখা হয়নি, এম ধনাত্মক হলে কি লিখতে পারি? এম কখন ধনাত্মক হয়? যদি আমরা বস্তুটা, এই ছবিটা আঁকি এখানটায়, উত্তল দর্পণের কথা ভাবি, অবতল দর্পণও ভাবলে হতো, জানি না তো কোন দর্পণ, বসিয়ে দিলাম। এই জায়গাটায় বস্তু থাকলে প্রতিবিম্ব এদিকেই গঠিত হয়, কারণ আমরা জানি উত্তল দর্পণ সর্বদাই অসৎ প্রতিবিম্ব গঠন করে। এটাও জানি অসৎ প্রতিবিম্ব সর্বদাই দর্পণের পিছনে হয়। ফলে এটা যদি বস্তু হয়, এ বিটা, এ ড্যাশ বি ড্যাশটা কী হবে? প্রতিবিম্ব। এক্ষেত্রে বস্তু দূরত্ব ইউ ঋণাত্মক আর প্রতিবিম্ব দূরত্বটা ধনাত্মক। কেন ধনাত্মক? যেহেতু প্রতিবিম্ব দর্পণের পিছনে গঠিত হয়েছে, আর আমরা জানি পিছনে গঠিত হলেই দূরত্বটা পজিটিভ হয়। এক্ষেত্রে যদি দেখি যে ইউর মান হয়তো -10, ভির মান মাইনাস হবে না, এটা +5 হবে সেন্টিমিটার। দূরত্বগুলো মেপে দেখলাম ইউটা, অর্থাৎ দর্পণ থেকে বস্তুর দূরত্ব কত? 10 সেন্টিমিটার, আর দর্পণ থেকে এই প্রতিবিম্বের দূরত্বটা 5 সেন্টিমিটার। তাহলে আমরা বসালে এম সমান, এম এর সূত্র কী জানি? -v/u। বসালে কী পাচ্ছি? মাইনাসটা থাকলো, ভি এর মান কত? 5, ইউর মান কত? -10। বসালে কত আসছে? 1/2। অর্থাৎ কী হলো? অর্থাৎ প্রতিবিম্বটা কেমন এলো না, বিবর্ধনটা ধনাত্মক এলো। বিবর্ধন ধনাত্মক হলে আমরা কি বলতে পারছি? তাহলে বিবর্ধন ধনাত্মক হলে বলা যায় যে প্রতিবিম্বটি অসৎ প্রতিবিম্ব হলে প্রতিবিম্ব কী হবে? প্রতিবিম্ব অসৎ, আর অসৎ হলেই কী হবে? সমশীর্ষ। আর কী হবে? দর্পণের পিছনে বা বস্তুর বিপরীতে গঠিত হয়েছে। পিছনে বা বস্তুর অবস্থানের বিপরীত দিকে গঠিত হয়েছে। বস্তুর অবস্থানের বিপরীত দিকে গঠিত হয়েছে। বিপরীত দিকে গঠিত হয়েছে প্রতিবিম্ব। তাহলে আমরা এম অর্থাৎ বিবর্ধন ক্ষমতা ধনাত্মক না ঋণাত্মক সেটা দেখে কিন্তু অনেক কিছুই বুঝতে পারছি। আবার আরও একটা জিনিস বোঝা যায়, এই যে এম ঋণাত্মক হলে প্রতিবিম্ব কী হচ্ছে? সৎ। যদি কোনো একটা অঙ্কের ক্ষেত্রে দেখতে পাই এম এর মান ঋণাত্মক এসছে, অর্থাৎ প্রতিবিম্ব সৎ হয়েছে, অবশিষ্ট হয়েছে, দর্পণের সামনে গঠিত হয়েছে। এর সঙ্গে সঙ্গে একটা কথা আমরা অবশ্যই বলতে পারি যে দর্পণটি, এই যে এম ঋণাত্মক হলে বলা যায় দর্পণটি কি? দর্পণটি অবতল দর্পণ, কারণ অবতল দর্পণই কেবলমাত্র অসৎ প্রতিবিম্ব গঠন করতে পারে। মানে গোলীয় দর্পণের মধ্যে অবতল দর্পণই কেবলমাত্র অসৎ প্রতিবিম্ব গঠন করতে পারে, কিন্তু উত্তল দর্পণ কি করে? সৎও গঠন করতে পারে। অবতল দর্পণ, ভুল হলো, আর একবার বলছি, এম ঋণাত্মক হলে আমরা কিন্তু আরও একটা সিদ্ধান্ত করতে পারি। কি সিদ্ধান্ত করতে পারি? এম ঋণাত্মক অর্থাৎ প্রতিবিম্বটা সৎ, আর সৎ প্রতিবিম্ব কোন দর্পণ গঠন করতে পারে? কেবলমাত্র অবতল দর্পণ সৎ প্রতিবিম্ব গঠন করতে পারে, কারণ গোলীয় দর্পণের মধ্যে উত্তল দর্পণ তো সৎ প্রতিবিম্ব গঠন করে না। উত্তল দর্পণ সর্বদাই আমরা শিখেছি অসৎ প্রতিবিম্ব গঠন করে। ফলে কোনো গাণিতিক সমস্যা ক্ষেত্রে আমরা যদি দেখি এম এর মান ঋণাত্মক হয়েছে, তাহলে বলে দিতে পারবো যে প্রতিবিম্বটি সৎ প্রতিবিম্ব, অবশিষ্ট প্রতিবিম্ব দর্পণের সামনে গঠিত হয়েছে বা বস্তুর দিকে গঠিত হয়েছে, এবং দর্পণটি কেমন? দর্পণটি হচ্ছে অবতল প্রকৃতির। কিন্তু এম ধনাত্মক হলে আমরা বলতে পারবো না যে কোনো একটা দর্পণের বিবর্ধন ক্ষমতা ধনাত্মক হলে আমরা নিশ্চিত করে বলতে পারবো না দর্পণটার প্রকৃতি, অর্থাৎ দর্পণটা উত্তল না অবতল, কারণ উত্তল দর্পণও সৎ প্রতিবিম্ব গঠন করে, অবতল দর্পণও
এই উত্তল দর্পণও অসৎ প্রতিবিম্ব গঠন করতে পারে, আর অবতল দর্পণও অসৎ প্রতিবিম্ব গঠন করতে পারে। ফলে আমরা এই 3 নম্বরে আরেকটা বৈশিষ্ট্য লিখতে পারি। কি বৈশিষ্ট্য লিখতে পারি? এম ঋণাত্মক হলে কি বলা যায়? এম ঋণাত্মক হলে বলা যায় দর্পণটি অবশ্যই অবতল প্রকৃতির। কারণটা কি? কারণ সৎ প্রতিবিম্ব কেবলমাত্র অবতল দর্পণ গঠন করতে পারে। সৎ প্রতিবিম্ব কেবলমাত্র অবতল দর্পণই গঠন করতে পারে। কিন্তু 4-এ এম যদি ধনাত্মক হয় আমরা বলতে পারবো না যে দর্পণটি প্রকৃতি সম্পর্কে বলা যাবে না, কারণ এম ধনাত্মক মানে প্রতিবিম্ব অসৎ, আর অসৎ প্রতিবিম্ব কে গঠন করতে পারে? উত্তল দর্পণও গঠন করতে পারে, অবতল দর্পণও গঠন করতে পারে। এম ধনাত্মক হলে, পজিটিভ হলে দর্পণটি উত্তল বা অবতল যে কোনো প্রকৃতির হতে পারে, উত্তল বা অবতল হতে পারে, বোঝা গেল? আরও একটা বৈশিষ্ট্য আছে 5-এ, এম এর মান গ্রেটার দেন 1, অর্থাৎ এম এর মান 1-এর থেকে বড় বা 1-এর সমান, না 1-এর থেকে বড়ই বলি। এম এর মান যদি গ্রেটার দেন 1 হয়, এম এর মান গ্রেটার দেন 1 মানে কি বোঝায়? গ্রেটার দেন 1 মানে বোঝায় আমরা এম সমান কি শিখেছিলাম? এম সমান শিখেছিলাম এরকম, প্রতিবিম্বের উচ্চতা আর বস্তুর উচ্চতার অনুপাত। রৈখিক বিবর্ধনের সংজ্ঞা তাই তো জেনেছিলাম, এম সমান h2/h1। প্রতিবিম্বের উচ্চতা আর বস্তুর উচ্চতার অনুপাতকেই আমরা রৈখিক বিবর্ধন বলি। এখন এম গ্রেটার দেন 1 এর মানে কি? এম গ্রেটার দেন 1 হলে আমরা কি বলতে পারি? h2/h1 গ্রেটার দেন 1 মানে কি দাঁড়ালো? h2 গ্রেটার দেন h1 মানে কি দাঁড়ালো? মানে h2টা কি? প্রতিবিম্বের উচ্চতা গ্রেটার দেন বস্তুর উচ্চতা। প্রতিবিম্বের উচ্চতা বস্তুর উচ্চতার থেকে বেশি, তাই তো? তাহলে এম গ্রেটার দেন 1 হলে আমরা বলতে পারছি, এম এর মান যদি 1-এর থেকে বেশি হয় তাহলে বলতে পারছি প্রতিবিম্বের উচ্চতা বস্তুর উচ্চতার থেকে বড়, অর্থাৎ প্রতিবিম্বের দৈর্ঘ্য বস্তুর চেয়ে বড় হয়ে গেছে। এম গ্রেটার দেন 1। আবার এম ধনাত্মক, গ্রেটার দেন 1 মানে এম ধনাত্মক, তো অর্থাৎ দর্পণটি কেমন হয়? উত্তল হবে নয় অবতল হবে। আমরা জানি তো এম ধনাত্মক কখন কোন দর্পণ? এম ধনাত্মক হওয়া মানে দর্পণটি হয় উত্তল হবে অথবা অবতল হবে। কিন্তু এম গ্রেটার দেন 1 হলে আমরা অবশ্যই করে বলে দিতে পারবো দর্পণটি অবতল। কেন? এম গ্রেটার দেন হলে প্রতিবিম্ব কি বলতে পারি? এম গ্রেটার দেন 1 মানে প্রতিবিম্ব অসৎ ও বস্তুর তুলনায় বড়, যা কেবলমাত্র অবতল দর্পণের দ্বারা গঠন করা সম্ভব, যা কেবলমাত্র অবতল দর্পণ গঠন করতে পারে, মানে কি? এম গ্রেটার দেন 1 অর্থাৎ এম তো ধনাত্মক হলো, আর এম ধনাত্মক হলে আমরা জানি দর্পণটি কী হতে পারে? উত্তল হতে পারে অথবা অবতল হতে পারে। কিন্তু আমরা নিশ্চিত করে কেন বলছি যে এটা অবতল দর্পণ হবে? কারণ কি? কারণ অবতল দর্পণই বস্তুর তুলনায় বড় অসৎ প্রতিবিম্ব গঠন করে, কিন্তু আমরা উত্তল দর্পণ ও তো অসৎ প্রতিবিম্ব গঠন করে। উত্তল দর্পণ যে অসৎ প্রতিবিম্ব গঠন করে তার দৈর্ঘ্য সর্বদাই বস্তুর থেকে ছোট হয়, সর্বদাই বস্তুর তুলনায় ছোট হয়। ফলে এখানটায় 6 থেকে আরও একটা বৈশিষ্ট্য পাচ্ছি, এম লেস দেন 1 হলে, এম এর মান যদি 1-এর থেকে ছোট হয় হলে আমরা কি বলতে পারি?
প্রতিবিম্বটি কেমন হবে? ওই একই রকম হবে, প্রতিবিম্বটি অসৎ হবে। লেস দ্যান ওয়ান মানে কিন্তু ধনাত্মক, ধনাত্মক আবার লেস দ্যান ওয়ান। লেস দ্যান ওয়ান বলতে সেই ঋণাত্মকের কথা বলছি না, এম লেস দ্যান ওয়ান এবং ব্র্যাকেটে লিখে দিই এবং ধনাত্মক, অবশ্যই ধনাত্মক হতে হবে, অর্থাৎ এমন কিন্তু নয়, এখানটা একটু ব্র্যাকেটের মধ্যে এগুলো লেখা থাক, এম এর মান লেস দ্যান ওয়ান বলছি, এর মানে এই নয় কিন্তু এম এর মান -5, কারণ তখন এম এর মান ঋণাত্মক হয়ে গেল। এম এর মান -5 ধরা মানে -5টা কি একের থেকে ছোট, কিন্তু এম এর মান ঋণাত্মক করা যাবে না। এম এর মান ঋণাত্মক হতে পারে, সেটা হলে তো আমরা জানি কী হবে, সৎ অবতল প্রকৃতির হয়ে যাবে দর্পণ। কিন্তু আমরা বলছি এম এর মান একের থেকে ছোট এবং ধনাত্মক, অর্থাৎ এম এর মান কেমন হতে পারে? এম এর মান হতে পারে 1/2, এইটা হবে না। এম এর মান 1/2, কেন 1/2 কী হচ্ছে? একের থেকে ছোট কিন্তু ধনাত্মক, বা 1/3। এম লেস দ্যান ওয়ান এবং ধনাত্মক হলে কি বলতে পারি? হলে প্রতিবিম্বটি কী হয়? প্রতিবিম্ব অসৎ ও বস্তুর তুলনায় কি বলতে পারি? লেস দ্যান ওয়ান। আগেরটা কী ছিল? গ্রেটার দ্যান ওয়ান ছিল বলে প্রতিবিম্ব বস্তুর তুলনায় বড় ছিল। তাহলে আমরা এক্ষেত্রে বলতে পারি প্রতিবিম্ব অসৎ ও বস্তুর তুলনায় কি? বস্তুর তুলনায় ক্ষুদ্র, বস্তুর তুলনায় ক্ষুদ্র। অর্থাৎ কি বলতে পারি? এম দেখো, এম ধনাত্মক হওয়া মানে আমরা বলতে পারি দর্পণটি উত্তল হতে পারে, অবতল হতে পারে। এখন উত্তল না অবতল কোনটা হবে সেটা কি করে নিশ্চিত হবে? আমরা জানি, ওই যে বললাম অবতল দর্পণ সর্বদাই ছোট প্রতিবিম্ব গঠন করে, অসৎ প্রতিবিম্ব যে গঠন করে সেটা সর্বদাই দর্পণের বস্তুর তুলনায় ছোট। আর উত্তল দর্পণ যে অসৎ প্রতিবিম্ব গঠন করে সেটা বস্তুর তুলনায় সর্বদাই ছোট। আর অবতল দর্পণ যে অসৎ প্রতিবিম্ব গঠন করে সেটা বস্তুর তুলনায় সর্বদাই বড়। ওই জন্য আগেরটা কী হয়েছিল? এই যে এম গ্রেটার দ্যান ওয়ান, অর্থাৎ প্রতিবিম্ব অসৎ ও বস্তুর তুলনায় বড় বলে আমরা অবতল দর্পণ বলে দিয়েছি। এখানটা কি বলবো? এম লেস দ্যান ওয়ান এবং ধনাত্মক হলে প্রতিবিম্ব অসৎ ও বস্তুর তুলনায় ক্ষুদ্র, যা কেবলমাত্র উত্তল দর্পণ গঠন করতে পারে, যা কেবলমাত্র উত্তল দর্পণ গঠন করতে পারে, যা কেবলমাত্র উত্তল দর্পণ গঠন করতে পারে। বোঝা গেল? মানে এম এর মান দেখে আমরা অনেক কিছু বুঝতে পারছি। এম বললে দর্পণটার প্রকৃতি, প্রতিবিম্বের প্রকৃতি, প্রতিবিম্ব কোথায় গঠিত হয়েছে সেগুলো জানা যায়। যেমন একটা উদাহরণ বলি, এগুলো বুঝলাম। যদি বলে যে এম -3, এম এর মান -3 বলে দিল, তাহলে দর্পণটির প্রকৃতি ও প্রতিবিম্বের প্রকৃতি সম্পর্কে আলোচনা করো, প্রশ্ন দিল। এম এর মান বলল -3 হলে দর্পণটির প্রকৃতি এবং প্রতিবিম্বের প্রকৃতি আলোচনা করো। তাহলে আমরা যদি লক্ষ্য করি এম ঋণাত্মক হলে, আমরা জানি তো এম ঋণাত্মক হলে বলা যায় দর্পণটি অবশ্যই অবতল প্রকৃতির। এই যে এম ঋণাত্মক হলে আমরা কি বলতে পারবো? তাহলে এম এর মান ঋণাত্মক মানে দর্পণটি অবতল প্রকৃতির। এবার প্রতিবিম্বের প্রকৃতি জানতে চাইলো, এটা তো দর্পণের প্রকৃতি এলো। প্রতিবিম্বের প্রকৃতি কি করে জানবো? এই যে এম যদি ঋণাত্মক হয় তাহলে প্রতিবিম্ব কী হচ্ছে? সৎ হবে, অবশিষ্ট হবে, দর্পণের সামনে গঠিত হবে। এই বুঝে গেলাম। এরকমও প্রশ্ন দিতে দেখা গিয়েছে, যদি এরকম প্রশ্ন দেয় যে এম -1/2, এম -1/2, এম এর মান -1/2, দর্পণটির প্রকৃতি সেই ঋণাত্মক মানে সব কিছু বলে দেবো, প্রতিবিম্ব সৎ, দর্পণটি অবতল। কিন্তু যদি বলে এম +1/2 কী বলবো? এটা কি বললাম? অবতল দর্পণ হচ্ছে অবতল, এম -3 মানে দর্পণ হচ্ছে কি? এইটা মানে কি বোঝাচ্ছে? অবতল। আর কি বোঝাচ্ছে? আর সৎ প্রতিবিম্ব, এটাও তাই বোঝাচ্ছে একই। এটা কি বোঝাবে? এটা হচ্ছে উত্তল দর্পণ। কেন? ধনাত্মক হলে, ধনাত্মক আবার একের থেকে ছোট এবং একের থেকে ছোট, ধনাত্মক এম এর মান ধনাত্মক হচ্ছে এবং একের থেকে ছোট হচ্ছে, মানে কি হবে? মানে দর্পণটি কেমন হবে? এই যে উত্তল, আর প্রতিবিম্ব কেমন হবে? অসৎ। তাহলে আমরা এম এর চিহ্ন দেখে কিন্তু দর্পণের প্রকৃতি বা দর্পণ সম্পর্কে অনেক কিছু জানতে পারছি। আচ্ছা, আরেকটা প্রশ্ন দেখ, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সেটা হচ্ছে এম
এম, এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা আলাদা করে লিখে রাখবে খাতায় সবাই, খুব কাজে লাগবে এই প্রশ্নটা। এম এর মান -1 হলে দর্পণটির প্রকৃতি লেখো। দর্পণটির প্রকৃতি লেখো। প্রকৃতি জানতে চাইলে এম এর মান -1, মাইনাস ঋণাত্মক, আমরা সরাসরি বলে দেবো যে ঋণাত্মক হলে প্রতিবিম্ব কী হচ্ছে, সৎ হবে অবশিষ্ট। আর দর্পণটা কেমন হবে, ঋণাত্মক, মানে এই যে এখানটা লেখা আছে এম ঋণাত্মক হলেই বলা যায় দর্পণটি অবতল, তাহলে অবতল বলে দেওয়া যাবে, তাই না? তাহলে আর 1 মানে কি, বস্তুর দৈর্ঘ্য আর প্রতিবিম্বের দৈর্ঘ্য, এটা 1 হয়ে যাবে। এই যে এটা সমান 1, এটাতে 1 বলে দিয়েছে এম এর মান, মানে H1 আর H2 সমান, প্রতিবিম্বের দৈর্ঘ্য আর বস্তুর দৈর্ঘ্য সমান এক্ষেত্রে। তাহলে দর্পণটি প্রকৃতি কেমন, প্রকৃতি হচ্ছে অবতল। কিন্তু যদি বলে এম সমান +1, তখন কি বলবো, +1 ধনাত্মক। এম এর মান ধনাত্মক হলে কি বলা যায়, দর্পণটি উত্তল বা অবতল দুটোই হতে পারে। এখন এম এর মান >1 হলে বলে দিতে পারবো অবতল দর্পণ, কিন্তু <1 হলে বলে দিতে পারবো উত্তল দর্পণ। কিন্তু 1 হলে কি বলবো, 1 কখন হয়, 1 হয়েছে মানে, আচ্ছা আগে বলি ধনাত্মক হয়েছে মানে কি, ধনাত্মক হয়েছে মানে প্রতিবিম্বটা অবশ্যই অসৎ। আর অসৎ কে কী হতে পারে, উত্তল দর্পণ হতে পারে, অবতল দর্পণ হতে পারে। এখন এম এর মান যদি 1 থেকে বড় হতো তাহলে আমরা বলতাম ওটা অবতল দর্পণ, যদি 1 থেকে ছোট হতো এবং ধনাত্মক হতো বলতাম উত্তল দর্পণ। কিন্তু এম এর মান একদম এক্স্যাক্টলি, একদম পুরোপুরি 1। এটা কখন হয়, এটা হচ্ছে দর্পণটা সমতল দর্পণ হলে। কারণ সমতল দর্পণও কী করে আমরা জানি, অসৎ প্রতিবিম্ব গঠন করে। অর্থাৎ এক্ষেত্রে দর্পণটা কী হবে, সমতল দর্পণ। এই দুটো একটু ভালো করে মনে রাখতে হবে। যে 1 হয় বললো যে প্রতিবিম্বের বিবর্ধন 1, দর্পণটির প্রকৃতি বলো, খেয়াল রাখতে হবে +1 বলছে না -1 বলছে। +1 হলে কী হবে, সমতল দর্পণ আর অসৎ, কারণ সমতল দর্পণে অসৎ প্রতিবিম্ব গঠন করে। অবতল বা উত্তল হলো না কেন, কারণ এম এর মান >1 বা <1 হলে অবতল উত্তল বলা যায়, 1 হয় না। মানে অবতল দর্পণ বা উত্তল দর্পণ বস্তুর সমান আকারের অসৎ প্রতিবিম্ব গঠন করে না, হয় ছোট করে নয় বড় করে। সমান কে করতে পারে, একমাত্র সমতল দর্পণ। এই হলো বিবর্ধন ক্ষমতার কিছু বৈশিষ্ট্য। এবার একটু আমরা বিবর্ধন ক্ষমতার বৈশিষ্ট্য শেখা হয়ে গেল, এবার আমরা একটু জানব যে এত দিন ধরে ক্লাসে এতগুলো, আজকে আমরা পার্ট 9-এ চলে এসেছি। পার্ট 1 থেকে শুরু করে পরপর যা কিছু শিখেছিলাম সব জায়গায় বলেছিলাম যে আমরা এসব ক্ষেত্রে বস্তুকে সর্বদা সৎ ধরে নিচ্ছি। অর্থাৎ দর্পণের সামনে যে বস্তু থাকে সেটা সৎ, তার প্রতিবিম্ব বিভিন্ন ধরনের হতে পারে, কখনো অসৎ হচ্ছে কখনো সৎ হচ্ছে। সেটা নির্ভর করছে বস্তুটা দর্পণের সামনে কোথায় আছে তার উপর। আজকের আমরা শিখব যদি বস্তু অসৎ হয়, অসৎ বস্তুর ক্ষেত্রে মানে দর্পণের সামনে একটা যদি অসৎ বস্তু থাকে তার প্রতিবিম্ব কোথায় গঠিত হয় এবং কিভাবে গঠিত হয়। একদম ব্যতিক্রমী একটা ধারণা। এতদিন ধরে এতগুলো ক্লাসে আমরা সব জেনেছি বস্তু সৎ ধরে নিয়ে সব কিছু গণনা করা হয়েছে। এবার আমরা জানবো বস্তু অসৎ হলে প্রতিবিম্ব কেমন হয়। সেই উত্তল দর্পণও কেমন প্রতিবিম্ব গঠন করে বা অবতল দর্পণ কেমন প্রতিবিম্ব গঠন করে সেটা শিখব। এখন প্রশ্ন থাকতে পারে যে স্যার অসৎ প্রতিবিম্ব, অসৎ বস্তু সেটা আবার কি? অসৎ প্রতিবিম্ব নয় বুঝতে পারলাম, যে বস্তু প্রতিফলিত রশ্মিগুলি বা প্রকৃতপক্ষে মিলিত হয় না, আমরা কি করি সেখানটায় ডট ডট করে আমাদের চোখ বা আমরা কল্পনা করে নিই যেন মিলিত হয়েছে, সেই জায়গাটাই আমরা বলি যে অসৎ প্রতিবিম্ব গঠিত হয়েছে। তো অসৎ বস্তুটা আবার কেমন জিনিস? অসৎ বস্তু মানে কি বস্তুটা নেই? তাহলে বস্তু না থাকলে বস্তু থেকে আলোক রশ্মি আসবে কী করে? সেটাও একটা বোঝার বিষয়। অসৎ বস্তু, তাহলে তফাৎটা আগে ভালো করে বুঝি আমরা কি শিখেছিলাম এতদিন ধরে। আমরা সৎ বস্তুর ক্ষেত্রে প্রতিবিম্ব গঠন করেছি, এবার একটু আমরা অসৎ বস্তুর ক্ষেত্রে প্রতিবিম্ব গঠন করব। অসৎ বস্তুর প্রতিবিম্ব গঠন, অসৎ বস্তুর প্রতিবিম্ব গঠন সম্পর্কে জানব, খুব গুরুত্বপূর্ণ। কথাটা ভালো করে মাথায় নিয়ে নিলাম তো। অসৎ বস্তুর প্রতিবিম্ব গঠন কেমন হয় একটু বোঝার চেষ্টা করি।
অবতল দর্পণ, এখানটা যদি একটা অবতল দর্পণ রাখি, এম ড্যাশ দর্পণ, এটা মেরু, এটা বক্রতা কেন্দ্র, এটা ফোকাস বিন্দু, এই তো। দেখা গেল এরকমভাবে কিছু অভিসারী আলোক রশ্মিগুচ্ছ এসে ও বিন্দুতে মিলিত হতো যদি দর্পণটা না থাকতো। যদি আমরা এখানটা দর্পণটা না রাখতাম তাহলে আলোক রশ্মিগুলো কোথায় এসে মিলিত হতো? ও বিন্দুতে। বস্তুটা অনেক দূরে কোথাও আছে, যদি দর্পণটা না থাকতো তাহলে আলোক রশ্মিগুলো এসে, এই যে অভিসারী আলোক রশ্মিগুলো এসে কোথায় মিলিত হতো? ও বিন্দুতে মিলিত হতো। কিন্তু দর্পণটা থাকার ফলে কী হবে? দর্পণটা থাকার ফলে ওরা তো আর ওখানটায় মিলিত হতে পারবে না, কারণ ওরা ওপারে ভেদ করে যেতে পারবে না। এখানটায় ধাক্কা খেয়ে প্রতিফলিত হবে, এদিকে প্রতিফলিত হয়ে যাবে, এদিকে প্রতিফলিত হয়ে যাবে, তাই তো নাকি? এটা 2 নম্বর রশ্মি, এটা 1 নম্বর রশ্মি, এইভাবে প্রতিফলিত হয়ে যাবে। কি বুঝলাম? এইগুলো ডট ডট করে দিই, কারণ যদি দর্পণটা না থাকতো তাহলে ওরা ও বিন্দুতে মিলিত হতো। কিন্তু দর্পণটা থাকার ফলে কি হলো? আলোক রশ্মিগুলো আর প্রতিফলিত হয়ে গেল, আর ওপারে যেতে পারলো না, প্রতিফলিত হয়ে কোথায় মিলিত হলো? ও ড্যাশে। এই যে এক্ষেত্রে, এই যে ছবিটার ক্ষেত্রে ও হলো অসৎ বস্তু। আমরা মনে করতে পারি ওটা যেন অসৎ বস্তু, যার প্রতিবিম্ব কোথায়? ও ড্যাশে গঠিত হয়েছে। অসৎ বস্তু যার প্রতিবিম্ব হচ্ছে সৎ। কেন? প্রতিফলিত রশ্মিগুলো মিলিত হয়েছে তো, সৎ প্রতিবিম্ব। বোঝা গেল? অসৎ বস্তুর সৎ প্রতিবিম্ব, এই যে অবতল দর্পণে গঠিত হলো। অসৎ বস্তু মানে কি? মানে আলোক রশ্মিগুলো কোনো একটা বিন্দুতে মিলিত হতো, কিন্তু প্রতিফলনের পর এই যে ও ড্যাশ বিন্দুতে মিলিত হয়ে গেল। তাহলে আমরা মনে মনে বলতে পারি যেন ও বিন্দুটার প্রতিবিম্ব হচ্ছে ও ড্যাশ। তাহলে ওটাকে আমরা এখানটা কি বলবো? এখানটায় ওটাকে বলবো অসৎ বস্তু, আর ও ড্যাশটাকে বলবো তার সৎ প্রতিবিম্ব, অর্থাৎ অসৎ বস্তুর প্রতিবিম্ব গঠন হলো। এখন আমরা জানবো, আমরা শিখেছিলাম যে উত্তল দর্পণ সর্বদা কি করে? উত্তল দর্পণ সর্বদা অসৎ প্রতিবিম্ব গঠন করে। উত্তল দর্পণ আমি যদি এখানটায় লিখি, শিখেছিলাম উত্তল দর্পণ সর্বদা, এই প্রশ্নটাই পরে বেশি স্টার দিয়ে রাখি, গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তল দর্পণ সর্বদা অসৎ প্রতিবিম্ব গঠন, সৎ বস্তুর, অবশ্যই সৎ বস্তুর অসৎ প্রতিবিম্ব গঠন করে, তাই তো আমরা এটা জানি। অসৎ প্রতিবিম্ব গঠন করে উত্তল দর্পণ, কিন্তু অসৎ বস্তুর সৎ প্রতিবিম্ব গঠন করতেও পারে। অসৎ বস্তুর সৎ প্রতিবিম্ব গঠন করতে পারে। কখন? সেটা আমরা গাণিতিকভাবে দেখাতে পারি, যদি অসৎ বস্তুটা উত্তল দর্পণের ফোকাস আর মেরুর মধ্যে থাকে। যদি পারে, যদি কি হয়? যদি অসৎ বস্তু উত্তল দর্পণের, দেখাবো আমরা পরের, দেখাচ্ছি, উত্তল দর্পণের ফোকাস ও মেরুর মধ্যে থাকে, ফোকাস ও মেরুর মধ্যে থাকে। বোঝা গেল? তাহলে উত্তল দর্পণ সর্বদাই সৎ বস্তু হলে, যদি বস্তুটা সৎ হয়, এই কথাটা খেয়াল রাখতে হবে, বস্তুটা সৎ হলে প্রতিবিম্ব অসৎ হবে। এই যে প্রতিবিম্ব অসৎ হবে, সৎ বস্তুর অসৎ প্রতিবিম্ব গঠন করে উত্তল দর্পণ সর্বদা। কিন্তু যদি বস্তু অসৎ হয়ে যায়, বস্তুটা যদি অসৎ হয়, তখন কি হবে? সৎ প্রতিবিম্ব গঠন করতে পারে, অর্থাৎ উত্তল দর্পণও সৎ প্রতিবিম্ব গঠন করতে পারে। কখন গঠন করে? যখন অসৎ বস্তুটা উত্তল দর্পণের কোথায় থাকবে? ফোকাস আর মেরুর মধ্যে। এটা আমরা কিন্তু গাণিতিকভাবে দেখাতে পারি, আমরা দেখাচ্ছি এর পরের ক্লাসে। তাহলে কেমন হয় ছবিটা একটু দেখি, এই ক্ষেত্রে ছবিটা কেমন হয়, যে উত্তল দর্পণ কিভাবে অসৎ বস্তুর সৎ প্রতিবিম্ব গঠন করছে। এতক্ষণ ধরে স্যার আমরা তো জানি, এতক্ষণ ধরেই আমরা শিখেছি যে উত্তল দর্পণ সর্বদাই অসৎ প্রতিবিম্ব গঠন করে।
এখানটা কিভাবে সৎ প্রতিবিম্ব গঠন করছে খুব ভালো করে খেয়াল রাখবে, এটা একদম ব্যতিক্রমী একটা টপিক আলোচনা হচ্ছে। ধরলাম এক্ষেত্রে এই যে দর্পণে এরকম অভিসারী আলোকরশ্মিগুচ্ছ আসলে কোথায় মিলিত হতো? দর্পণটা না থাকলে, আচ্ছা এখানটা লিখি, এটা হচ্ছে ফোকাস, এটা মেরু, এটা বক্রতা কেন্দ্র। এই দর্পণটি, উত্তল দর্পণের ফোকাস, মেরু, বক্রতা কেন্দ্র সব দর্পণের পিছনে থাকে, লিখলাম। অভিসারী আলোকরশ্মি এসে কোথায় মিলিত হতো? এই জায়গাটায় মিলিত হতো, ও বিন্দুতে। কিন্তু দর্পণটা থাকার ফলে কী হবে? প্রতিফলিত হবে। দর্পণটা থাকার ফলে আলোকরশ্মিগুলো প্রতিফলিত হয়ে যাবে। এই যে প্রতিফলিত হলো, প্রতিফলিত হয়ে ওরা কোথায় মিলিত হলো? ও ড্যাশে। এই যে ও বস্তুটা কী হলো? ও হচ্ছে অসৎ বস্তু, যে কোথায় আছে? অসৎ বস্তুটা কোথায় আছে দেখতে পাচ্ছি ছবি অনুযায়ী, ফোকাস আর মেরুর মধ্যে। তার প্রতিবিম্বটা কী হয়ে গেল? ও ড্যাশটা সৎ প্রতিবিম্ব, ও ড্যাশটা হয়ে গেল সৎ প্রতিবিম্ব। তাহলে উত্তল দর্পণ কিন্তু সৎ প্রতিবিম্ব গঠন করতে পারে। উত্তল দর্পণ যে সর্বদাই অসৎ প্রতিবিম্ব গঠন করে এরকম নয়, সৎ প্রতিবিম্ব গঠন করতে পারে। কখন অসৎ প্রতিবিম্ব গঠন করে? এই সৎ প্রতিবিম্ব গঠন করে যখন বস্তুটা অসৎ হয়। বস্তু অসৎ, তাহলে এক্ষেত্রে বস্তু দূরত্ব কী হবে? পিওটা কিন্তু বস্তু দূরত্ব হবে। বস্তু দূরত্ব এক্ষেত্রে ধনাত্মক হয়ে যায়। এতদিন আমরা জেনেছিলাম বস্তু সর্বদা দর্পণের সামনে থাকে তাই ঋণাত্মক, কিন্তু অসৎ বস্তুর ক্ষেত্রে বস্তু দূরত্ব সর্বদা কী হয়ে যায়? ধনাত্মক হয়ে যায়। কেন? অসৎ বস্তু কোথায় থাকছে? দর্পণের পিছনে, তাই বস্তু দূরত্ব এই যে পিও, এটাই হয়ে যাবে কি? ধনাত্মক। তাহলে বুঝতে পারলাম। ঠিক একই রকমভাবে আমরা জানি সমতল দর্পণ সর্বদা অসৎ প্রতিবিম্ব গঠন করে, কিন্তু সমতল দর্পণও সৎ প্রতিবিম্ব গঠন করতে পারে। এইভাবে যদি বস্তুটা অসৎ হয় তাহলে সৎ প্রতিবিম্ব গঠন করতে পারে। অর্থাৎ উত্তল দর্পণ এবং সমতল দর্পণ, যে দুটো দর্পণ আমরা জানি সর্বদা অসৎ প্রতিবিম্ব গঠন করে, তারাও সৎ প্রতিবিম্ব গঠন করতে পারে যদি বস্তুটা অসৎ হয়। আর অবতল দর্পণ তো সৎ অসৎ দুটোই করতে পারে। এখানটায় সৎ বস্তুর ক্ষেত্রেও যেমন করে, অসৎ বস্তুর ক্ষেত্রেও ঠিক একই রকমভাবে গঠন করতে পারে। অবশ্যই সূত্রটা মনে রাখতে হবে, অসৎ বস্তুটা কোথায় থাকতে হবে? উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাস আর মেরুর মধ্যে। এটা আমরা গাণিতিকভাবে দেখাবো। এই হয়ে গেল আমাদের কিন্তু এই প্রশ্নটা, এই যে বিষয়বস্তুটা, এটা খুব ভালো করে শিখতে হবে। এটা খুব পরে পরীক্ষায়, ব্যতিক্রমী তো। এরপরে আরও একটা জিনিস পড়ে যে আমরা দর্পণ চিনব কী করে। তিনটে দর্পণ, অর্থাৎ উত্তল দর্পণ, অবতল দর্পণ বা সমতল দর্পণ চিনব কী করে, দর্পণ চেনার উপায়। দর্পণ চেনার উপায় কি যদি প্রশ্ন করে, যে দর্পণ চেনার উপায় আর একটা বিষয় নিয়ে আলোচনা করছি। এটা তাহলে বোঝা গেল অসৎ বস্তুর প্রতিবিম্ব গঠন। আচ্ছা এখানটা কি একটু লিখে দিই যে অসৎ বস্তুর ক্ষেত্রে বস্তু দূরত্ব কী হয়? অসৎ যে কোনো দর্পণের ক্ষেত্রে কিন্তু অসৎ বস্তুর ক্ষেত্রে বস্তু দূরত্ব কী হবে? বস্তু দূরত্ব ধনাত্মক হবে, তাই না? এতদিন কি ধরেছিলাম? বস্তু দূরত্ব সব দর্পণের সামনে ছিল বলে ধনাত্মক হয়, ঋণাত্মক হতো, কিন্তু এবার কী হবে? ধনাত্মক হবে। আমি ব্র্যাকেটে প্লাসগুলো দিচ্ছি যাতে এই ধনাত্মক ঋণাত্মক বানান দুটো একই রকম দেখতে তো গুলিয়ে না যায়। আচ্ছা এবারে কি একটা প্রশ্ন, একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে দর্পণ চেনার পদ্ধতি। দর্পণ চেনার পদ্ধতি মানে আমরা দর্পণ চিনব কী করে যে এটা একটা উত্তল দর্পণ না অবতল দর্পণ? পড়েছি আমরা, ক্লাস 10-এও শিখেছি, আরও একবার মনে করে নিই। কী করব? দর্পণটার খুব কাছাকাছি যে কোনো দর্পণ, কোনো একটা দর্পণে কিন্তু হাত দিয়ে আমরা বুঝতে পারবো না, যে দর্পণের পৃষ্ঠে হাত দিয়ে বুঝবো এটা উঁচু এটা নিচু, এরকম বোঝা যায় না। কিভাবে বুঝবো? আমরা দর্পণের কাছাকাছি যে কোনো দর্পণে, যে দর্পণ বলবে, ধরলাম এটা একটা সমতল দর্পণের কথা বলে দিয়েছে, আমি তো হাত দিয়ে আর বুঝতে পারছি না এটা সমতল দর্পণ, ছবি আঁকলাম। এবার এই দর্পণের সামনে একটা বস্তু ধরবো, কোনো একটা কলম ধরলাম, এখানটা একটা কলম ধরলাম, ধরে যদি দেখি এর প্রতিবিম্বটা একদম বস্তুর দৈর্ঘ্যের সমান হয়ে গেছে, যদি দেখি কলমের যে প্রতিবিম্বটা বস্তুর দৈর্ঘ্যের সঙ্গে সমান, তাহলে আমরা বলতে পারবো এটা সৎ প্রতিবিম্ব। যদি বস্তুর দৈর্ঘ্যের সঙ্গে সমান হয়ে যায় তাহলে আমরা বলবো এটা সমতল দর্পণ। প্রতিবিম্বের দৈর্ঘ্য আর বস্তুর দৈর্ঘ্য সমান হলে সমতল দর্পণ। আর যদি দেখি প্রতিবিম্বের দৈর্ঘ্যটা অনেক বড় হয়েছে, অর্থাৎ আমরা এখানটা একটু লিখি বস্তু 1 নম্বরে বস্তু সমান প্রতিবিম্ব, তাহলে কি বলবো? বস্তু আর প্রতিবিম্বের দৈর্ঘ্য সমান হলে বলতে পারি দর্পণটা কেমন? সমতল, তাই তো? আর বস্তু প্রতিবিম্বটা কী হচ্ছে? প্রতিবিম্ব গ্রেটার দ্যান বস্তু, প্রতিবিম্ব বস্তুর থেকে বড় হলে বলবো কি? অবতল। কারণ আমরা জানি অবতল দর্পণের খুব কাছাকাছি বস্তু ধরা মানে কি?
একটা অবতল দর্পণের খুব কাছাকাছি একটা বস্তু ধরা মানে বস্তুটা কোথায় থাকছে, ফোকাস আর মেরুর মধ্যে, তাহলে তার একটা অসৎ আর বিবর্ধিত প্রতিবিম্ব হবে। তাহলে যদি প্রতিবিম্বের আকার যদি দেখি এই দর্পণের কাছাকাছি বস্তু হলে প্রতিবিম্বটা অনেক বড় হয়ে গেছে, তাহলে বলবো এটা অবশ্যই অবতল দর্পণ। কারণ অবতল দর্পণই কী করে, অসৎ আর বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করে যখন বস্তুটা দর্পণের কাছাকাছি থাকে। কাছাকাছি থাকা মানে কি, ফোকাস আর মেরুর মধ্যে থাকা। আর যদি দেখি প্রতিবিম্বটা কী হচ্ছে, লেস দ্যান বস্তুর তুলনায় ক্ষুদ্র, তাহলে আমরা এটাকে কি বলে দিতে পারবো, উত্তল দর্পণ। কারণ উত্তল দর্পণের কাছে যে কোনো অবস্থানে, এটা নয় অসৎ বস্তু ছিল, কিন্তু আমরা আগের ছবি এঁকেছি জানি তো, উত্তল দর্পণে যে কোনো জায়গায় বস্তু রাখলে, এখানটা বস্তু মানে সৎ বস্তুর কথা বলছি, কিন্তু যে কোনো অবস্থানে বস্তু রাখলে কী হয়, উত্তল দর্পণ সর্বদা ক্ষুদ্র প্রতিবিম্ব গঠন করে। অর্থাৎ প্রতিবিম্ব ক্ষুদ্র হয়ে গেলে তাহলে আমরা কী বলবো, বস্তুর তুলনায় ক্ষুদ্র মানে দর্পণটা উত্তল। এই হচ্ছে দর্পণ চেনার পদ্ধতি। 3টে দর্পণ আমরা কিভাবে চিনব। আর একটা প্রশ্ন করে, দর্পণের ব্যবহার, এই যে উত্তল দর্পণ, অবতল দর্পণ, সমতল দর্পণ, এর ব্যবহার, এই ব্যবহারগুলো আশা করি সবাই জানো। তার মধ্যে একটা প্রশ্ন খুব দেয় যে দাড়ি কাটার সময় অবতল দর্পণ ব্যবহার করা সুবিধাজনক কেন, সমতল দর্পণের তুলনায় সুবিধাজনক কেন? কারণ কি হয়, অবতল দর্পণ আর সমতল দর্পণ দুজনেই অসৎ প্রতিবিম্ব গঠন করে যখন বস্তু দর্পণের খুব কাছাকাছি থাকে বা মেরু ফোকাসের মধ্যে থাকে। কিন্তু অবতল দর্পণ যে প্রতিবিম্ব গঠন করে সেটা কী হয়, বিবর্ধিত হয়। কারণ আমরা জানি অবতল দর্পণ যে অসৎ প্রতিবিম্ব গঠন করে সেটা বিবর্ধিত, অনেক বড় হয়, ফলে আমাদের দাড়ি কাটতে সুবিধা হবে। এই প্রশ্নটা দেয়। আর একটা প্রশ্ন দেয় যে গাড়ির ভিউ ফাইন্ডার, এই যে গাড়ির পাশে পিছনের গাড়িগুলো দেখার জন্য বাইরে একটা কাঁচ দেওয়া থাকে, এটাকে বলা হয় ভিউ ফাইন্ডার। ভিউ ফাইন্ডারে আমরা উত্তল দর্পণ ব্যবহার করি কেন? উত্তল দর্পণ কী করে, ছোট প্রতিবিম্ব গঠন করে, অথচ আমরা উত্তল দর্পণ ব্যবহার করি কেন? আসলে কী হয়, ভিউ ফাইন্ডারে উত্তল দর্পণ ব্যবহার করলে উত্তল দর্পণ যে প্রতিবিম্বগুলো পিছনের বস্তু অর্থাৎ পিছনের গাড়িগুলো যে প্রতিবিম্ব গঠন করবে সেগুলো ছোট ছোট, এবং উত্তল দর্পণের দৃষ্টিক্ষেত্র অনেক বেশি। দৃষ্টিক্ষেত্র মানে কি, যদি এখানটা একটা উত্তল দর্পণ রাখা হয়, এই জায়গাটা একটা উত্তল দর্পণ রাখা হয়, অনেক দূরের বস্তুর প্রতিবিম্ব গঠন করতে পারে, অনেক স্থান জুড়ে অবস্থিত বস্তুগুলোর প্রতিবিম্ব, এখানটা যা যা বস্তু থাকবে প্রতিবিম্ব গঠন করে দিতে পারে। দৃষ্টির ক্ষেত্রটা অনেক বেশি, তাই আমরা উত্তল দর্পণ ব্যবহার করি। আরও কিছু ব্যবহার আছে, তোমরা বই দেখে একটু পড়ো। এই দর্পণের ব্যবহার তোমরা শিখেছো, আর একটু বই দেখে পড়ে নেবে। এই হয়ে গেল আমাদের আলোর প্রতিফলনে, গলীয় তলে আলোর প্রতিফলন, আমাদের সিলেবাসের যে অংশটুকুনি একদম সম্পূর্ণ শেষ হয়ে গেল। আর একটা জিনিস আমাদের বাকি থাকলো, সেটা হচ্ছে কয়েকটা বিশেষ প্রশ্নের আলোচনা করা। কয়েকটি বিশেষ প্রশ্নের আলোচনা করলেই আমাদের ক্লাস শেষ হবে। আজকের ক্লাসটা এই পর্যন্ত। পরের ক্লাসে আমরা তাহলে কী করব, আমরা তাহলে কয়েকটা বিশেষ প্রশ্নের আলোচনা করব। তোমরা অঙ্কগুলো করতে থাকো, দেখবে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্ক দিয়ে তোমরা জয়েন করবে। যদি কোনো প্রশ্ন থাকে, যদি কোনো সমস্যা থাকে, ওখানটায় তোমরা ছবি তুলে পাঠালে আমি সেইগুলো পরবর্তী ক্লাসে আলোচনা করে দিতে আমার পক্ষে সুবিধা হবে। তাহলে আজকের এই পর্যন্ত থাকলো। ওকে, থ্যাংক ইউ।